আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? সরি। যখন মানুষের কাজ থাকে না তখন মানুষ এগুলাই করে। রুবেল ভাইয়া লিখেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? মাহফুজ ভাইয়া লিখছেন আপু নাকি? হ্যাঁ আপু তো। আমি বুঝতেছি না আমার রুমের লাইটটা এরকম করতেছে কেন। মাঝে মধ্যে প্রবলেম করতেছে। উত্তাল সাগর লিখেছেন আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? হায় আল্লাহ, রাত এখন যে কয়টা বাজে! আমার তো শুধু ক্ষুধা লাগে। আরে ভাই, আজকে উড়াধুরা উড়াধুরা হবে সব। বিসমিল্লাহ। আগে খাই নিই। উত্তাল সাগর, বৃষ্টি কেমন আছে আপু? নাকি বৃষ্টি কেমন আছে আপু? ও সরি। সে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, ওটা নিয়ে তোমার চিন্তা করা লাগবে না। আব্দুল্লাহ আলম আল মামুন ভাই লিখেছেন আপু এসে গেছি। ওয়েলকাম ভাইয়া। আপনি মনে হয় আজকেই আমার ফার্স্ট লাইভে জয়েন করলেন। আমিও আজকে অনেকদিন পর আসলাম। হিমেল ভাইয়া লিখেছেন আপু তোমাকে সুন্দর লাগে। ভাই আপনারা কমেন্ট করলে একটু ভালো করে করবেন যাতে আমি বুঝতে পারি। থ্যাংক ইউ ভাই। আচ্ছা সরি, আমার এখানে লেপের কারণে বুঝতে পারতেছি না। আতিক ভাইয়া লিখেছে না আপু গ্রামে ফিরবেন কবে, নাকি গ্রামে ফেরার কোনো সম্ভাবনা নেই? সিরিয়াসলি ভাই, আমার গ্রামে ফেরার কোনো সম্ভাবনা নেই। আমি হঠাৎ করে বাংলাদেশে আসছি, আবার আমার 15 তারিখে ফ্লাইট আছে, আমি চলে যাব ইনশাআল্লাহ। শহীদুল ইসলাম লিখেছেন কোথায় আছো? আহ, এখন আমি বাংলাদেশে আছি, আমি 15 তারিখে আবার যাব। লিখো। আরে ভাই, আচ্ছা আপনারা আমাকে লাইভে কে কে প্রথম দেখছেন একটু কমেন্ট করে বলেন তো ভাই। হামিদুল ইসলাম হৃদয়, বিগ ফ্যান, বিগ ফ্যান, থ্যাংক ইউ। হিমেল ভাই লিখেছেন কোন দেশে যাবেন? মূলত আমি হচ্ছে চায়নাতে থাকি। আমার সেমিস্টার শেষ, আমার উইন্টার ভ্যাকেশন, এর জন্য আমি চলে আসছি। তো আবার আমি যাব, আমার অন্য দেশে ট্যুর আছে আমার। আজকে আমার ফ্লাইট ছিল, তো ফ্লাইটটা আমি পিছাই দিছি, আমি 15 তারিখে যাব আর ইনশাআল্লাহ। মোশাররফ তুষার দোস্ত কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, কি অবস্থা? আব্দুল্লাহ হৃদয় আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আরে আল্লাহ, আমার লাইটটা থেকে থেকে কি করে বুঝি না। আহ, সমস্যা বোধহয়, এখনো অন্ধকার লাগতেছে। এটা ফেসবুকের প্রবলেম নাকি আমার আমার রুমের লাইট তো ঠিক আছে, আমি বুঝতেছি না। মোহাম্মদ লিটন, রোদেলা কেমন আছেন? হারিয়ে গেলেন। আমি ভালো আছি, আসলে আমি হারাইনি, আমার অনেক ব্যস্ততা।
রিফায়েত ভাইয়া লিখেছেন এখন ঠিক আছে। আমি নিজেও বুঝতেছি না কি সমস্যা হচ্ছে, মানে ডার্ক লাগতেছে আবার ব্রাইট লাগতেছে, বুঝার কোনো উপায় নেই যে আসলে আমার লাইটের সমস্যা নাকি অন্য সমস্যা। লাইট একবার অন হচ্ছে একবার অফ হচ্ছে, কিছুই বুঝতেছি না। এত মানুষের কমেন্ট, সবার কমেন্ট গুলা কোথায় কোথায় অনেক ইয়াতে চলে গেছে, উপরে চলে গেছে। ঠান্ডা কি অনেক বেশি? হুম, আমার একটু একটু আজকে ঠান্ডা লাগতেছে, এজন্য সোয়েটার পরে নিলাম। মোশাররফ তুষার ভালো থেকো সবসময়। জি ইনশাল্লাহ, আপনিও ভালো থাকবেন। আমি সরি, হ্যাঁ আজকে ভালোভাবে কথা বলতে পারতেছি না। এমডি সোহেল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? ভাইরে ভাই, আমি যে বরফের দেশ থেকে আসছি সেই তুলনায় আমি মনে করি বাংলাদেশে এখন যেরকম ঠিকঠাক আছে সে অনুযায়ী ঠিকঠাক আছে। আচ্ছা প্লিজ, আমি একটা রিকোয়েস্ট করতে চাই, আমি তো আসলে লাইভে আছি, প্লিজ আমাকে মেসেঞ্জারে কেউ টেক্সট দিয়েন না, কল দিয়েন না প্লিজ, হ্যাঁ এতে ডিস্টার্ব হয়, কমেন্ট পড়া যায় না, প্রবলেম হয় অনেক। এমডি সোহেল ভাই লিখেছেন রুবেল ভাই কি আছেন নাকি চলে গেছেন? না ভাই, আমি তো বুঝতে পারছি না, ভাইয়াটা মনে হয় এসে আবার চলে গেছেন। এমডি সোহেল ভাই কেমন আছেন আপু? জি ভাই, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আমি সরি, আমি বুঝতে পারতেছি না, আমার এখানে আলোর হয়তো কোনো প্রবলেম হচ্ছে। নাহিয়ান স্পন্দন চায়না থেকে চলে এসেছেন। আমার সেমিস্টার ফাইনাল শেষ হয়ে গেছে, তো উইন্টারে তো ছুটি থাকে, এজন্য বিমানে যেহেতু আহ, কম খরচে আসার সুযোগ হয়েছে এজন্য আসছি, আবার চলে যাব, সাময়িক সময়ের জন্য আসছি। এমডি সোহেল ভাইয়া লিখেছেন 14 জন আছে। হ্যাঁ আমিও দেখতেছি যে 14 জন আছেন। সত্যি কথা বলতে কি, আমি হুট করে লাইভে আসলাম, ভালো লাগতেছিল না, অনেক বোর লাগতেছিল, এই জন্য আর কি আসা, অন্য কিছু না আর কি। আচ্ছা আমি সরি, হ্যাঁ আমার এটা হয়তো আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডার্ক মোড করা আছে, যে জন্যই হয়তো বা এই প্রবলেমটা হচ্ছে, একবার লাইট অন হচ্ছে অফ হচ্ছে, সো আপনারা কেউ কিছু মনে করবেন না। এমনি সোলভেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ। আর হ্যাঁ, আপনারা যারা কমেন্ট করবেন প্লিজ একটু ভালো করে লিখবেন যাতে আমি বুঝতে পারি। আমান বিন নূর ভাইয়া লিখেছেন আপু হাই। শরীফ আকুন্দ লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আমার অটো ব্রাইটনেস তো অফ করা, আমি বুঝতেছি না তারপরও কি সমস্যা।
আচ্ছা, আপনারা হয়তো অনেকেই ভাবতেছেন যে কি ব্যাপার, আমার দ্রুত সেমিস্টার শেষ হয়ে গেল কেন? তো আমি একটা বিষয় ক্লিয়ার করি, আমাদের বাংলাদেশে যেভাবে আমাদের পড়াশোনা করানো হয় ইউনিভার্সিটিগুলোতে, বা দেখা যাচ্ছে যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়ালেখা করে, যেমন আমি যখন ইউনাইটেডে পড়েছিলাম অ্যারোনটিক্যালে, তখন হচ্ছে আমার রেগুলার ক্লাস ছিল না, আমার সপ্তাহে 3 দিন ক্লাস ছিল। কিন্তু চীনে আমি এরোস্পেস ইউনিভার্সিটিতে বর্তমান পড়াশোনা, তো সেইখানকার সিস্টেমটা হচ্ছে 7 দিনে 1 সপ্তাহ, কিন্তু আমার 6 দিন ক্লাস থাকে, রেগুলার ক্লাস থাকে, এবং প্রত্যেকটা ক্লাস 3.5 ঘন্টা 4 ঘন্টা করে থাকে। আমার এমনও সময় গেছে যে আমি টানা 3 ঘন্টা দাঁড়াই আমি ল্যাব করছি, ঠিক আছে? তো তাদের ওখানকার যে পড়াশোনার যে ব্যাপারটা, ওরা পড়াশোনার ব্যাপারে অনেক ফাস্ট এবং ভালো পড়ায়। আর সব থেকে বড় কথা হচ্ছে যে ওখানে যদি কেউ চায় যে আমি ফাঁকিবাজি করব, ফাঁকিবাজি কেউ করতে পারবে না, কারণ ফাঁকিবাজি সম্ভব না আর কি। আপনাদেরকে এত রিকোয়েস্ট করি যে ভাই আমি একটু লাইভে আসি, আপনারা তারপরও দেখেন এভাবে ইনবক্সে মেসেজ করতেই থাকেন, দেখছেন যে লাইভে আছি, আপনারা কলও দিচ্ছেন, মেসেজও করছেন। এটা কি ঠিক ভাই বলেন? এত রিকোয়েস্ট করার পরেও আপনারা ইনবক্সেই তারপরও মেসেজ করেন, আমাকে এখানে কমেন্ট করেন, আমি এখানে পড়তেছি কমেন্টগুলো, কারণ ইনবক্সে তো আমি লাইভ থেকে এখন যেতে পারবো না, তাই না? কারণ আপনারা যখন মেসেঞ্জারে আমাকে মেসেজগুলো লিখেন, তখন আমি এই লাইভ চলাকালীন অবস্থায় যারা আমাকে কমেন্ট করে, আমি কমেন্টগুলো পড়তে পারি না। আচ্ছা, আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যায়, নাকি কথা রিপিট হচ্ছে? একটু কাইন্ডলি কমেন্ট করবেন তো প্লিজ। সত্যি বলতে আমি, আমার কোনো প্ল্যান ছিল না, আমি হুট করেই লাইভে আসলাম। আমার ভাল লাগতেছিল না এই জন্য আর কি। তো আমি যেহেতু চলেই যাব, বাংলাদেশে হুট করে আসলাম, আবার চলে যাচ্ছি, কারণ আমার এই ভকেশনের মধ্যে যেহেতু আমার সব কাজগুলো শেষ করতে হবে, এই জন্য আমার কাছে মনে হলো এটাই সুযোগ, এই টাইমের মধ্যেই সবকিছু আমাকে করে নিতে হবে, এই জন্য। জুবায়ের আহমেদ শাওন ভাই লিখেছেন, কেমন আছেন যন্ত্রমানবী? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? সোহেল ভাইয়া লিখেছেন, আপু কিছু করার নেই, বাঙালি তো। না না ভাইয়া, ঠিক আছে। না, আমি কারো কোনো বিষয়ে কিছু মনে করছি না, আমি জাস্ট বললাম যে লাইভ চলাকালীন অবস্থায় হয় কি, দেখেন আপনারা হুট করে কল করলেন, আমি আমি কল পিক করতে পারবো না, তারপরে মেসেজ করলেন, আসলে লাইভ থেকে হুট করে গিয়ে তো মেসেজ দেখা যায় না, তাই না? আর এতে কি বলবো, মনোযোগ নষ্ট হয়ে যায় আর কি। শরীফ আকন্দ লিখেছেন, ক্লিয়ার। সোহেল ভাই লিখেছেন, তাই বাঙালি নাম রাখছে তারা। আসলে না, ব্যাপারটা এরকম না ভাই। আমার আমার ব্যাপারটাও আমার ব্যাপারটা হচ্ছে, আমি মানুষটা এরকম যে আপনার যে কাজটা ভালো লাগবে আপনি সেই কাজটা করবেন। ধরেন আমার যদি ভিডিও দেখতে আপনার ভালো লাগে, ভিডিও দেখবেন, ভালো না লাগলে স্কিপ করবেন। সেম থিং, আমার ফেসবুক লাইভ ভালো লাগলে জয়েন করবেন, না লাগলে স্কিপ করবেন, আমার কোনো সমস্যা নাই। খারাপ লাগলে আনফলো করবেন। আমার কথা হচ্ছে কি ভাই, সোশ্যাল মিডিয়াতে থাকতে হলে অনেক রকম অনেক সমস্যা হবে, নেগেটিভ কথাবার্তা আসবে, পজিটিভ আসতে হবে, তো ভালোটাই নিতে হবে, খারাপটাকে বাদ দিতে হবে।
আসিকুর ভাই লিখেছেন প্রথম একটি কমেন্ট করলাম দেখলেন না, ঠিক আছে ভালো থাকুন। সরি ভাই, আমি আসলে কমেন্ট তো অনেক দ্রুত চলে যায়, আমি সত্যি দেখতে পারি না, অনেক দূরে চলে গেছে। এই তো এখন আপনার কমেন্ট করলাম। জুবাইর ভাই লিখেছেন দেশ ও পরিবার ছেড়ে যাওয়ার বেশ টেনে ধরে মায়া। হ্যাঁ এটা ঠিক, আমি জানি সেটা, আমি প্রচুর এই জিনিসটা আমি ফিল করছি। আমার খুব খারাপ লাগে, কারণ আমার এইরকমও একটা ব্যাপার হয়েছে এরকম। আমার সকাল 7টা থেকে এদিকে সন্ধ্যা 7:30 পর্যন্ত ক্লাস ছিল, আমি সারাদিন ক্লাস করছি, মানে অগাধ পরিশ্রম করছি, করার পর যখন নিজের রুমে আসছি, আসার পরে প্রথমেই পরিবারের মানুষের কথা মনে পড়ছে, আব্বু আম্মুর কথা, যে তাদের সাথে আমার একটু কথা বলা দরকার। আসলে মানুষ যখন পরিবারের সাথে থাকে, মিশে থাকে, কাছাকাছি থাকে, তখন ওইভাবে হয়তো ওই জিনিসটা ফিল করতে পারে না। কিন্তু যখন তারা দেশের বাইরে চলে যায় বা দেখা যাচ্ছে যে পরিবার ছেড়ে একটু দূরে চলে যায়, তখন বুঝতে পারে পরিবারের প্রতি যে মায়াটা যে আসলে কি ভয়ঙ্কর রকমের মায়া, সেটা আমি জানি। আমার খুব খারাপ লাগতো যখন ফোনে কথা বলি বা ভিডিও কলে তাদেরকে দেখি, এটা এইরকম না আসলে। মনে হয় কি যে আগে যেমন আম্মু অনেক ভালো ভালো রান্না করতো, রান্না করে হচ্ছে বলতো যে এই এই খাবারটা একটু ট্রাই করে দেখো তো কেমন হয়েছে, রান্নার টেস্টটা কেমন হয়েছে। কিন্তু বিদেশে গেলে এই জিনিসগুলো অনেক মিস করি, যে কিরকম যে ওইখানে যা খাবার তাই খাইতে হবে, বাঙালি খাবার তো নেই, আর মা কোথা থেকে খাবার দিবে, ওখানে চাইলেই কোনো কিছু সম্ভব না। আমার ক্ষেত্রে এরকম হয়েছে ভাই, আমি তো কি বলবো, চায়নাতে 15 দিন আমি ভাত খাইনি, ভাত ভাত খাইতে পারি নাই, মানে ভাত পাইনি আমি। জি। তারপরে হচ্ছে যখন রাস্তা দিয়ে চলতাম, চাইনিজরা হচ্ছে যখন ওরা খাবার তৈরি করতো, ওদের যে মশলার যে একটা স্মেল ছিল, এত অদ্ভুত ধরনের, ভাই রে ভাই কি বলবো, মনে হচ্ছে যে আমি ওখানেই পাগল হয়ে যাচ্ছি, আমি মরে যাব, এরকম একটা ব্যাপার। কারণ আমাদের বাংলাদেশের যে মশলাগুলো আর চায়নার যে মশলা, অনেক পার্থক্য। কারণ আমি এমন একটা খাবার খাইছি যে মনে হচ্ছে যে বাবা এটা দেখতে এত সুন্দর, কত না জানি মজা হবে, মুখে দেওয়ার পরে মনে হলো যে এটা মুখে দিয়ে, খাবারটা মুখে দিয়ে আমি ভুল করছি, এরকম একটা অবস্থা। বাট প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছে। লাস্ট 15 দিন ভাত, মানে সরি, প্রথম 15 দিন ভাত তো খাওয়া হয়নি, রুটি খাইছিলাম। তারপরে চিকেন, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের সবজির সালাদ। ভাই চীনে সব থেকে যে জিনিসটা বেশি চলে সেটা হচ্ছে মুরগি। আমার তো, আমি পাগল হয়ে যাইতাম, আমি বলি যে ভাই এখানে কি অন্য কিছু নাই, মুরগি এত কি খাওয়া যায়? তারপরও আমার আমার একটা ফ্রেন্ড ছিল, আপনারা হয়তো অনেকেই চিনবেন, যে ও ও সহ যখন আমরা ডাইনিং হলে খাইতে যাইতাম, তো ও হচ্ছে আবার ইয়ে করে না, ও হচ্ছে যে মুরগির যে যেটা ফ্রাই করে ওরা, ওটাতে না আছে লবণ, না 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 আছে হলো ঝাল। তো এখন যেহেতু ও আমার খুবই ভালো একজন বন্ধু, এখন ও আমাকে বলছে যে আজকে তুমি আমার সাথে খাবার ট্রাই করো। ও মুসলিম, আমিও মুসলিম, তো ব্যাপারটা হয়েছে ও মাংসে লবণ খায় না এবং ঝাল খায় না। আমি পড়ে গেছি বিপাকে, চিনি দিয়ে হচ্ছে মুরগির মাংসটাকে ফ্রাই করছে, করার পরে এখন বসছি টেবিলে খাবো, চিকেন কেটে কেটে দিছে, এখন ও খাইতেছে মজা করে, আমি আমি খাইতে পারতেছি না। আমি যখন মুখে দিছি, মুখে দিয়ে ওর দিকে তাকাইছি, আমি বলতেছি ভাই তুমি আমাকে বিপদে ফেলাই দিলা, আমি কিভাবে খাবো এটা। বলতেছে যে না তুমি দেখো, আমি তোমার ভালো বন্ধু না, আমার আমি আজকে উইশ করছি যে তুমি আমি একসাথে খাবো, এই জন্য আমি যা খাবো তোমাকে তাই খাইতে হবে।
আমি কি বলবো, আমি চোখ বন্ধ করে করে শুধু গিলছি, অনেক কষ্ট হয়েছে শুধু ওর মন রাখার জন্য আমি খাবার খাইছি, এমন একটা অবস্থা। তো ম্যাক্সিমাম যে ভাত আমার খুবই কম খাওয়া হয়েছে, ম্যাক্সিমাম টাইমে আমি যে খাবারগুলা খাইছি ঝাল ছিল না, লবণ একদমই কম, তারপরে কাঁচা কাঁচা পাতা, তারপরে হাফ বয়েল চিকেনও আমি খাইছিলাম আর কি, এইরকম একটা অবস্থা। এখন ওইখানে যদি আমি স্টাইল করতে যাই যে না আমি এগুলো খাবো না, তাহলে আমাকে না খেয়ে থাকতে হবে। তো বেঁচে থাকার জন্য হলেও খাবার খাইতে হবে, এটাই হচ্ছে বিষয়। তো কি আর করার, খাইছি এইভাবেই খাইছি। এখন খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এখন কোনো সমস্যা হয় না, কি করা যাবে। আর ওদের যে রাইস, কি আর বলবো ভাই, এত স্টিকি, কোন মানে আমি তো ভাই কি বলবো, মানুষ একটা খাবার খাওয়ার পরে যে একটা স্যাটিসফাইড মানে একটা যে ব্যাপার থাকে যে মানে সে সন্তুষ্ট খাবার খেয়ে, আমার কখনো এটা মনে হয়নি। আহ, মাজিদুল আনাম রঞ্জু ভাই লিখেছেন আচ্ছা থাকুন, প্রথম একটা কমেন্ট করেছিলাম তারপরে ডিলিট করে দিয়েছি, ভালো থাকুন। ভাই আমি কমেন্টটা অনেক উপরে চলে গেছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি পড়তে পারি নাই। আরাফ আহমেদ বাবরুল লিখেছেন নাগেশ্বরী থেকে দেখছি গ্রামে অনেক ঠান্ডা। থ্যাংক ইউ ভাই, আমার নিজের এলাকার মানুষ। সাদমান সাকিব ভাই লিখেছেন শাবনুর আফাজে কি অবস্থা। আরে ভাই তুমি আবার কি কথা বললা, এইটা কোথায় শাবনুর ম্যাডাম আর কোথায় আমি, এটা কি বললা ভাই, এটা বেশি বেশি হয়ে গেল না? সোয়ান শাহরিয়ার আপু, আপনার চাইনিজ নামটা মনে নাই, একটু বলবেন? ও আমার চাইনিজ নেম হচ্ছে আইলিন। এই দেখেন আপনারা প্লিজ কেউ আমার প্রতি মন খারাপ করবেন না, আমি চেষ্টা করতেছি, দেখি আমি একটু উপরের দিকে যাই, আমি কমেন্ট গুলো পড়তে পারছি না, আপনারা মনে কষ্ট পাচ্ছেন, সরি। সরি সরি সরি, আমি দেখতে গিয়া ওকে ওকে সরি, আমার মোবাইলটা পড়ে গেছিল। জুবার ভাই লিখেছেন আমার জন্য চায়না থেকে রান্না করে নিয়ে আসবেন, ওদের চ্যাংচুং কে দেখবো। মারাত্মক কমেন্ট করছেন। আচ্ছা আমি আবারও বলি, আমি আন্তরিকভাবে দুঃখিত আমি যাদের মন্তব্যগুলো পড়তে পারিনি, ঠিক আছে? আমি কারণ কমেন্টগুলো অনেক উপরে চলে গেছে, যে জন্য আমি পড়তে পারিনি ভাই। আপনার প্লিজ কেউ আমার প্রতি মন খারাপ রাখেন না, আমি আবারও সরি বলতেছি। মামুন ভাই লিখেছেন কেমন আছেন আপু, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? জুবাইর ভাই লিখেছেন আমি যখন জব করতাম তখন সামনের সপ্তাহে ছুটি পাবো, তো তখন ওই সামনের সপ্তাহ আর আসতো না, অথচ বাড়ি আসার পর মনে হতো ঘুম থেকে উঠেই ছুটি শেষ। হ্যাঁ এরকম একটা ব্যাপার আমার, এই দেখেন আমার যে মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে হুট করে কিভাবে আমি বাংলাদেশে আসলাম। আমার তো বাংলাদেশে আসার কোনো সম্ভাবনাই ছিল না, কারণ শ্যানিয়াংয়ে বিমান ভাড়া
ধারণা করতে পারবেন না কত। আপনাদের কাছে মনে হতেই পারে চীন তো বাংলাদেশের পাশেই, এখানেই, কিন্তু বিমান ভাড়া অনেক। কারণ আমি চায়নার মেইনল্যান্ডে আমি থাকি, যেখানে ভাই শুধু ইউনিভার্সিটির টিচাররা ছাড়া, নিউ জেনারেশন ছাড়া কেউ ইংলিশ ভাষা বোঝে না। ট্যাক্সি থেকে শুরু করে, শপিং মল থেকে শুরু করে, যেখানেই যাবেন, ধরেন বিউটি পার্লার থেকে শুরু করে, আপনি যেখানেই যাবেন আপনার চাইনিজ ভাষা দিয়েই আপনাকে কাজ করে নিতে হবে। এরা বাংলা ভাষা বোঝে না, এটা একটা সমস্যা। আমি সেই বিপদে পড়ে গেছিলাম। ভাইরে ভাই, এরা তো ভাষা বোঝে না। এদেরকে যদি আপনি সারাদিন যদি হ্যালো বলেন, এরা তো জীবনেও শুনবে না। আপনি যদি বলেন নিহাও, তাইলে শুনবে। এইরকম একটা অবস্থা। প্রথমে সবারই কষ্ট হয়, কারণ অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকে, তো আবহাওয়া ব্যাপার থাকে, খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। আমি মনে করি চায়নাতে সবকিছুই ব্যারিয়ার, ভাষা থেকে শুরু করে, খাবার থেকে শুরু করে, পোশাক পোশাক আলহামদুলিল্লাহ ওখানে কোনো সমস্যা নাই। ঠান্ডা যেহেতু সবাই মোটা মোটা সোয়েটার পরেই বের হয়। আমি আমার চোখে আপাতত কোনো অশালীন এইরকম কোনো পোশাকের মানুষ পরেনি, বাট তাদের ওখানে যে শীত আর যে বরফ পড়ে, এটা আমাকে অনেক বেশি কষ্ট দিছে। আমি চাইলে থাকতে পারতাম। আমি trip.com একটা ওয়েবসাইট থেকে আমি বিমানের টিকিট কেটেছিলাম বাংলাদেশি টাকায়, মানে $183 দিয়ে আমি টিকিট কাটছি। বাংলাদেশি টাকায় 21,800 সামথিং, লাইক 22,000 টাকার মতো আর কি। তো এই জন্য সুযোগ হয়েছে। কিন্তু ওটা যেহেতু চায়নার নতুন বিমান ছিল, ওরা যেহেতু নতুন বিমান লঞ্চ করছে, এই জন্য আমি আসতে পারছি। কিন্তু যদি এটা অন্য বিমানে আসতাম, তাহলে মিনিমাম আমাকে ধরেন সর্বনিম্ন বিমান ভাড়া আমাকে 55,000 থেকে 60,000 টাকা দিয়ে আসা লাগতো। মিনিমাম 55,000 টাকা লাগতো। আর সেনিয়াঙ্গের নর্মালি বিমান ভাড়া 75,000 টাকা, কখনো 65,000 টাকাও থাকে, মানে অনেক বেশি। স্টুডেন্টদের বাংলাদেশে আসার সুযোগ আছে, যে প্রবাসী ভাই বোনেরা যারা থাকে, ইনাদের বাংলাদেশে আসার সুযোগ থাকলেও কেন আসতে পারেন না জানেন? আমি নিজে এটা রিয়েলাইজ করছি, সেটা হচ্ছে বিমান ভাড়া। বিমান ভাড়া অনেক বেশি এক্সপেন্সিভ। সেই জন্য তারা যদি কোনো কারণে ছুটিও পায়, দেখা যাচ্ছে যে এই বিমান ভাড়ার কারণে অনেকে আসতে পারে না। কারণ তাদের কাছে মনে হয় এতগুলো বিমান ভাড়া দিয়ে এত কম সময়ের জন্য বাংলাদেশে যাব, পরিবারের কাছে ঠিকভাবে থাকতে পারবো না, একটু সময় কাটাতে পারবো না, আবার আমাকে ব্যাক করতে হবে। তো আমার কাছে যেহেতু 22,000 টাকা বিমান ভাড়া, আমি যেহেতু এটা খুবই চিপ একটা ভাড়া পেয়েছি, এই জন্য আমি এটা একদমই মিস করে নেই, চলে আসছি। কিন্তু আমি বুঝতে পারতেছি যাওয়ার সময় আমাকে অনেক টাকা দিয়ে যেতে হবে, কারণ এইটা সবসময় এরকম হয় না। যেহেতু ওদের নতুন বিমান ছিল, এটা আমি লাকিলি পেয়ে গেছি, অন্য কিছু না। নয়তো আমার জীবনও আসার সুযোগ হতো না আর কি। ওকে, অলরেডি অনেকগুলো কমেন্ট এসে গেছে। কারা কারা? জুবাইর ভাই, আপনি আমাকে যে কঠিন কঠিন কমেন্ট করতেছেন, আর কি বলবো, হাসতেছি শুধু। নাইমুল হক ভাই লিখেছেন, আই হ্যাভ বিন সি ইউ লং টাইম, গুড টু সি ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আমি খুবই বোকা। আমি এই যে মালয়েশিয়া, সিঙ্গাপুরে আমি যাব, আমি চিন্তা করছি যে এখন যেখানে যেখানে যাব আমি এগুলোর ভিডিও করব, এগুলো আমি মেমোরি হিসেবে রেখে দেব। কিন্তু আমার কাছে না খুব বোর লাগে। এই যাব, এখন দেখবো না ভিডিও করব, আমার খুবই খারাপ লাগে। মাঝে মানে মাঝে মাঝে মনে হয় ধুর, এগুলা সব বাদ, আগে দেখি। কারণ দেখবো না ভিডিও করব, এটা আরেকটা এক্সট্রা প্যারা। তো আবার আরেকবার মনে করি কি যে অন্যান্য দেশে যাব, সেগুলো ঘুরবো, দেখবো, কিন্তু একটু যদি নেওয়া যেত ভিডিও ক্যাপচার করে, বা কিছু ছবি টবি এগুলো যদি নেওয়া যেত, তাহলে এগুলো মেমোরি হিসেবে থাকতো, তো বলতে পারতাম যে আমি এই দেশগুলোতে ঘুরছি, এগুলো আমার স্মৃতি।
এবার চিন্তা করছি যে হ্যাঁ আমি এটাই করব। আমি সিঙ্গাপুর মালয়েশিয়া আমার দুই দিকে যেহেতু আছে ফ্লাইট, আমি যাব অ্যান্ড ভিডিও করব। স্টুডেন্ট ভিসা নাকি ফ্রিতে? আশিকুর ভাই আপনাকে একটা কথা বলি, আমি তো জীবনে শুনি না এই ভিসা কখনো ফ্রিতে দেয়। অনেক রকমের ভিসা আছে, স্টুডেন্ট ভিসা আছে, ট্যুরিস্ট ভিসা আছে, ই ভিসা আছে, যারা বিজনেসের জন্য যায় তারা ওই টাইপের ভিসা করে, কিন্তু ফ্রি ভিসা কেমনে ভাই? আমি তো স্টুডেন্ট ভিসায় গেছি, আমার তো পড়াশোনাই তো শেষ। আমার আমার বলতে গেলে আমি যখন ইউনাইটেডে পড়ছি তখনই আমার পড়াশোনা কমপ্লিট হয়েছে, বাট আমি চীনে গেছি, সেখানে গিয়ে আমি আবার এটা আমার ম্যাক্সিমাম মডিউল আমার রিক্যাপ হয়েছে আর কি, মানে বলতে গেলে আমি রিটাচ করছি আর কি। চীনে আমি গেছি স্টুডেন্ট ভিসায়, মালয়েশিয়া সিঙ্গাপুর হচ্ছে আমার ট্যুরিস্ট ভিসা, এবং আমি যতগুলো কান্ট্রি এক্সপ্লোর করব এগুলো সব ট্যুরিস্ট ভিসা হবে। আর আমি মেইনলি আমি চায়নাতে স্টুডেন্ট ভিসায় আছি, বিকজ অফ আমি সেখানকার স্টুডেন্ট, সেখানে ইয়ে করছি আর কি, সেখানে আমি স্টুডেন্ট হিসেবে থাকছি, স্টুডেন্ট হিসেবেই পড়াশোনা করছি। আমার যখন সব কাজ ওকে হয়ে যাবে তখন আমাকে ব্যাক করতে হবে। আর আমি যদি মনে করি যে না আমি ওখানে থাকবো, আমি জব করব, যেহেতু চাইনিজ ভাষাটা ম্যান্ডেটরি ওখানে, তো ওরা হচ্ছে নিজের ভাষাটাকে প্রাধান্য দেয় বেশি। আগে আপনাকে ফ্লুয়েন্টলি চাইনিজ ভাষা যদি আপনি বলতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনার জন্য জবটা পাওয়া সহজ হয়ে যাবে, আর যদি বলতে না পারেন তাহলে অনেক কঠিন। আশিকুর ভাই লিখেছেন এটা ভাড়া কত? ভাড়া হচ্ছে এটা হচ্ছে এক এক সময় এক এক রকম ডিপেন্ড করে, আপনাকে চেক করতে হবে অনলাইনে, কারণ প্রতিনিয়ত ভাড়া বাড়ে। আবার যদি আপনি 1 মাস 2 মাস আগে যদি একদম বিমানের ভাড়া যদি আপনি একদম কেটে বুক করে যদি রাখেন তাহলে আপনি অল্প ভাড়াতেও যেতে পারবেন। তবে আমি যেহেতু শ্যানিয়াঙ্গে থাকি, শ্যানিয়াঙ্গের ভাড়া অনেক বেশি, 65,000 70,000 এরকম থাকে। একটু আগে 1 মাস আগে বা আপনি 15 দিন আগে কাটলে একটু ভাড়া কম পাইতে পারেন এই আর কি। শামসুজ্জামান ইমন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম মিষ্টি আপুটা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সরি অনেক কথা বলে ফেললাম, পারি খাইনি। আচ্ছা আমি একটা কথা বলি, আমার কাছে মনে হয় যে যদি কেউ আপনারা বিদেশে পড়তে চান, যে কান্ট্রিগুলোতে না ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে এই কান্ট্রিগুলোতে আপনারা কখনোই চিন্তা ভাবনা করেন না পড়ালেখা করার জন্য। তবে আপনারা যদি ঘুরতে আসতে চান তাহলে ব্যাপার ঠিক আছে, যেমন চায়নার মতো দেশে যদি আপনি যান আপনি বুঝতে পারবেন দেশটা কত সুন্দর। ওখানে যেমন ওখানকার কিছু কসমেটিক্স আছে, আমি নিজেও ব্যবহার করি, আমি লরিয়ালের একটা ময়শ্চারাইজার ব্যবহার করি, এত সুন্দর, মানে কি বলবো। আমার তো স্কিন প্রচুর পিলিং হচ্ছিল, আমার ওই ক্রিমটা ব্যবহার করার পরে আমার স্কিন ভালো হয়ে গেছে। আমি যখন ওখানে গেছি যাওয়ার পরে মানে ঠান্ডার কারণে চামড়া ভাই উঠে উঠে আসতেছিল, মানে চামড়া উঠে লাল হয়ে গেছে, কারণ আবহাওয়াটা আমাকে স্যুট করেনি প্রথমত। আবার সেম জিনিসটা হয়েছে যখন আবার আমি এই যে হুট করে বাংলাদেশে আসলাম, এই 2-1 দিনে 3 দিনে আমার স্কিন আবার সেম প্রবলেমটা হচ্ছে, মনে হচ্ছে যে স্কিন পিলিং হচ্ছে, স্কিন জ্বালা পোড়া করতেছে, মানে কষ্ট পাচ্ছি, কারণ ওইখানে আবার আমি একদম -5, 4, 3 এইরকম টেম্পারেচারে ছিলাম, কখনো আমি -0 ডিগ্রিতেও ছিলাম, মাইনাস 1, 2 এরকমও ছিলাম। আবার হঠাৎ করে বাংলাদেশে আসলাম, বাংলাদেশে এসে আবার আবহাওয়া চেঞ্জ, আবার স্কিনের প্রবলেম করতেছে। সোহেল ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন কেমন আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
তো আমি আজকে ক্যাপশন দিছি যে আপনাদের যাদের কোনো কাজ কাম নাই আমার মতো পাবলিক, আপনারা চাইলে জয়েন করতে পারেন আর আড্ডা দিতে পারেন, কমেন্ট করতে পারেন, এই আর কি। Before 3-4 years ago you was young. আল্লাহ, কমেন্টটা কই চলে গেল? ওয়েট ওয়েট। আচ্ছা, এরকম কিছু একটা লিখছেন যে আমার পরিবার কেমন আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার পরিবার সবাই অনেক ভালো আছে আর আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালোই সময় দিন কাটতেছে, পড়াশোনার এত চাপ, কাজ, কি বলবো। জুয়ার অটো রিক্সা করে যাওয়া যায় বা বাইসাইকেল, তাহলে বিমান ভাড়া লাগতো না। আমি জানি আপনি মজা করে বলছেন, আপনি নিজেও জানেন এটা কখনো সম্ভব না। সত্যি কথা বলতে আমার জন্মদিন ছিল, আমি এত মিস করছি আমার পরিবারকে যে সত্যি কথা বলতে আমি কিছু, আমার যেদিন জন্মদিন ছিল ওই দিন আমার অনেক, মানে কি বলবো, অনেক অনেক কাজ ছিল। আমি কি বলবো, আমার খুব খারাপ লাগছে। যদিও আমার ফ্যামিলির মানুষ আমাকে উইশ করছে, কিন্তু আমি যদি বাংলাদেশে থাকতাম অনেক মজা হতো আর কি। আমি অনেক পরিবারকে মিস করছি। সাইফুর রহমান ভাইয়া লিখেছেন কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আপনি কেমন আছেন? তো যাক, কথা অনেক বললাম, অনেক গল্প করলাম। আবার অনেক ভাইয়ারা আমার উপর মন খারাপ করেছিলেন যে আমি কমেন্ট করতে পারিনি, পড়তে পারিনি। আমি আসলে দুঃখিত। আমি দেখি আগামীকালকে আমি লাইভে আসব, টাইম বলতে পারছি না, যদি সুযোগ পাই আসব। আর সব থেকে বড় কথা হচ্ছে, আপনারা কিছু মানুষ আমাকে বলে যে দেখেন আপু, আপনাকে কোনো একটা বিষয়ে জানার জন্য ইনবক্সে নক দিলে আপনি রিপ্লাই করেন না, আপনার অনেক বেশি অহংকার, আপনার অনেক বেশি ভাব। আসলে ব্যাপারটা ওরকম না। দেখেন, আমি খুবই ব্যস্ত একজন মানুষ, আমি খুব বেশি ইনবক্সে থাকি না, আর ইনবক্সে আমার তেমন আসা হয় না। আর আমি আসলে কেউ যদি আমার পড়ালেখার বিষয়ে বা কাজের বিষয়ে যদি আমাকে জিজ্ঞেস করে, আমি কিন্তু কখনোই না বলি না। আমি সবসময় চেষ্টা করি ভালো সাজেশন করার জন্য আমার অভিজ্ঞতা থেকে। আমি যেটা জানি না আমি সেটা সম্পর্কে কথা বলি না, আমি যেটা জানি আমি সেটা নিয়েই কথা বলি। কারণ আমি চাই না আমার কারণে কোনো মানুষ মিসগাইডেড হোক, এটা আমি কখনোই চাই না। আমাকে একজন ছোট ভাই ইনবক্স করছিলেন যে উনি চীনে পড়তে আসতে চান, অনেকগুলো বিষয় উনি নিয়ে আসছেন। তো আমার প্রথমত কথা হচ্ছে, আমি চীনে যে জিনিসগুলো ফেস করছি, যে ব্যাপারগুলো, যেমন চীনে এখানে হচ্ছে তাদের ভাষাটা আগে, দ্বিতীয় ভাষা হচ্ছে ইংলিশ, এগুলোতে ভালো হইতে হবে। সে যদি ইঞ্জিনিয়ারিং এ পড়তে চায় তাহলে অবশ্যই তাকে ফিজিক্স, ইংলিশ, হায়ার ম্যাথে ভালো থাকতে হবে। আমি তাকে সবকিছু বলছি। এখন এখানে পড়ালেখার খরচ কেমন কি সেটাও তাকে বলছি, কারণ মানুষ বলে চায়নাতে নাকি পড়ালেখার খরচ অনেক কম, কিন্তু এটা একদমই ডাহা মিথ্যা কথা। কারণ মার্কেটিং এর জন্য মানুষ অনেক কিছু বলে, কিন্তু যারা রিয়েলিতে এই জায়গাগুলোতে যায়, যারা ফেস করে, তারা জানে যে আসলে ব্যাপারটা কিরকম। তো আমার কথা হচ্ছে, মানুষের কথায় কান না দিয়ে নিজে রিসার্চ করে নিজে সেই জায়গাটা ফেস করলে বোঝা যায় যে আসলে ঘটনাটা কি। মানুষ মার্কেটিং এর জন্য অনেক মাখায় চাকায়, মানে রঙিন কথাবার্তা দিয়ে মানুষকে এমন ভাবে মার্কেটিং করে, মানুষ বাধ্য হয় তার কথাটা বিশ্বাস করতে। হ্যাঁ, নিশ্চয়ই বুঝি এরকম, আসলেই ব্যাপারটা ওরকম না। লিটন ভাই লিখেছেন ইনশাআল্লাহ সামনের জন্মদিনটা আরো ভালো হবে, এই ত্যাগ আপনার অনেক দূর এগিয়ে দিবে ইনশাআল্লাহ। জি ভাইয়া, আসলে কি বলবো, কোনো সমস্যা নাই, আমি এটা নিয়ে আমার মন খারাপ নাই।
বাট আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারলে, আমার পরিবার খুশি, আমার প্রতি খুশি থাকলে এটাই আমার সব থেকে বড় পাওয়া। বিশেষ করে আমার বাবা এবং মা, তারা দুজনেই চায় যে আমি মানে আমি ভালো কিছু করি, আর আমি সবসময় সেটা করার চেষ্টাও করছি ইনশাআল্লাহ। আমি আজ পর্যন্ত তাদের এমন কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখিনি। তারা আমাকে যখন যা যেটা করতে বলছে আমি সেটাই করছি, এবং আমি বিশ্বাস করি আমি সাকসেস হব ইনশাল্লাহ। কারণ আমি প্রচুর হার্ড ওয়ার্ক করছি, পরিবারের মায়া ছেড়ে অন্য একটা জায়গায় গিয়ে থাকতেছি। এটা আমি বলবো আমার জীবনের একটা প্রথম অভিজ্ঞতা। আমি এর আগে কোথাও কখনো এইভাবে একা থাকিনি। একটা নতুন দেশ, নতুন জায়গা, অদ্ভুত জায়গা। কারণ সেখানে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা অনেক বেশি, কারণ তারা সবাই চাইনিজ ভাষায় কথাবার্তা বলে, ইংলিশ ভাষাটা একটু কম বোঝে। ইউনিভার্সিটিতে থাকলে কোনো প্রবলেম হয় না, কিন্তু বাইরে বের হলে বা কোনো প্রয়োজনে বের হলে তখন একটু প্রবলেম ফেস করতে হয় ভাষাগত কারণে, অন্য কিছু না। দেখা যাচ্ছে আমি ওকে ইংলিশ বলতেছি, ও ইংলিশ বুঝতেছে না, সে আবার চাইনিজ ভাষা বলে মাথাটা শেষ করে দিচ্ছে আর কি। জুবায়ের শাওন ভাইয়া লিখছেন, যেহেতু পড়াশোনা শেষ তাই এই বিষয়ে ইনবক্স করবো না। সমস্যা নাই। নাইমুল হক ভ্যালি, কবে জানি দেখছিলাম এয়ার ইঞ্জিনিয়ারিং করতেছো, কি খবর, এটা শেষ হয়েছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং শেষ। আমি অ্যারোনটিক্স এবং এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং, অ্যারোনটিক্যাল এবং এয়ারক্রাফট আমি দুটাই বলতে গেলে আমি কমপ্লিট করেছি। তো এখন আমার শুধু একটা কাজ বাকি আছে, মানে আমার জাস্ট কত মাত্র 4টা সাবজেক্ট আছে, 6 মাসের মতো আর কি। এটা করলে আমার একদম পড়ালেখা শেষ। ওয়ান সেমিস্টার। ভাইরে ভাই যে কষ্ট। আর তারপরে আর পাইলট প্রোগ্রামের পিপিএল, এটা এটা যেহেতু গ্রাউন্ড ফ্লোরের ট্রেনিং ছিল, ওইটা কোনো কিছু হয় নাই। বাট সিপিএল এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমার একটু চোখের প্রবলেম আছে, এটার জন্য ডক্টর বলছে ল্যাসিক করার জন্য। এটা করলে আমি সিপিএল এ এনরোলিং করতে পারবো। তার কারণ হচ্ছে আমি অ্যারোনটিক্যালের উপরেই পড়াশোনা কমপ্লিট করেছি, এই জন্য আমার সুযোগ আছে। নাইমুল হক ভাই লিখেছেন, বিমানের চাকায় একটা মানুষের জায়গা বানাইও, পৃথিবী ঘুরতাম। ইনশাআল্লাহ ভাইয়া, দোয়া রাখবেন। লিটন ভাইছে, এটাই আপু, শুক্রিয়া, এগিয়ে যান। বিশেষ কোনো অসুবিধা বা, বুঝলাম না, আবার কমেন্টটা পড়ি, সরি। লিটন ভাইয়ার কমেন্টটা বারবার এত দৌড়াচ্ছে ভাই, সরি ভাই, আপনার কমেন্টটা আধা ভাঙা করে পড়লাম। এটাই আপু, শুক্রিয়া, এগিয়ে যান। বিশেষ কোনো অনুষ্ঠান বা আয়োজনে ডাকবেন, আপুর কিছু সুন্দর ছবি তোলার ইচ্ছে। ও ভাই, আপনি আমার মনের কথাটা বলে দিলেন। ইনশাল্লাহ আপনি আমার ইচ্ছা আছে কিছু শাড়ি পরে ছবি উঠানোর, ঠিক আছে? আপনি বেশি কিছু না, আমার কয়েকটা শাড়ির পরা ছবি তুলে দিন। আমার খুব ইচ্ছা, আমি আমাদের বাংলাদেশি যে ট্রেডিশনাল শাড়ি আছে, আমি এগুলো আমি পরবো আর ফটোশুট করব। আমার খুব ইচ্ছে, কারণ আমি দেশে বাইরে যাওয়ার পরে আমি যে জিনিসটা বেশি মিস করছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের দেশীয় পোশাক পরিচ্ছদ। হ্যাঁ আসলে ভাই, এই যতই যাই বলেন, এই যে ওয়েস্টার্ন বলেন, প্যান্ট বলেন, টি শার্ট বলেন, এগুলা বলেন, আসলে ভাই নিজের দেশীয় কালচারের মতো হয় না। যদিও আমাদের বাংলাদেশের বর্তমান সময়ে মেয়েরা
অনেক বেশি আধুনিক। সেই জায়গা থেকে বলতে পারেন আমি একটু সেকেলে, কারণ আমার শাড়ি অনেক পছন্দ। না, সব মেয়েরই পছন্দ, তবে আমি দেখি ম্যাক্সিমাম মানুষ ওয়েস্টার্নটাকেই বেশি প্রিফার করে। বাট আমি সবসময় মন থেকে চাই যে আমি যে দেশেই যাই না কেন, আমার যে দেশের যে কালচার সেটাকে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তারা জানুক, দেখুক যে আমাদের দেশের কালচার কত সুন্দর, আমাদের পোশাক, আমাদের খাবার, আমাদের আচার আচরণ, ভদ্রতা, হ্যাঁ, আমরা মানুষদেরকে কিভাবে ভালোবাসি, আপ্যায়ন করি। আমি সব সময় চেষ্টা করি তাদের যারা আমার সাথে চলে বা আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, চেষ্টা করি আমাদের দেশের পজিটিভ ব্যাপারগুলো সবসময় রিপ্রেজেন্ট করার জন্য। বাট তারাও অনেক খুশি, যে বলে যে দেখো তোমাদের দেশের মানুষ অনেক ভালো, কারণ তোমার সাথে কথা বললেই সেটা বোঝা যায়। তো আমাদের ক্লাসের মধ্যে আমি একমাত্র বাংলাদেশি মানুষ, আর সেখানে কোনো বাংলাদেশি নাই। আমি একজন শুধু বাঙালি, আর বাকি অন্যান্য দেশের। তো ওরা আমাকে বলে যে তো বাংলাদেশের মানুষ অনেক ভালো, তাদের মন মানসিকতা অনেক ভালো, এরা অনেক ভালো হয়। আমার ফ্রেন্ডরা আমাকে খুব ভালোবাসে, খুব সাপোর্ট করে। একটা মানুষের জীবনে না মানে বেশি কিছু প্রয়োজন নেই। হ্যাঁ, আপনাকে যদি কেউ রেসপেক্ট করে, ভালোবাসে, হ্যাঁ, আপনাকে নিয়ে পজিটিভ চিন্তা করে, আপনার ভালো চায়, আপনার শুভাকাঙ্ক্ষী, তাতেই যথেষ্ট ভাই। আমি অনেকেই দেখি টাকা পয়সাটাকে অনেক বেশি বড় করে দেখে, কিন্তু আমার কাছে এটা ম্যাটার করে না। কারণ আমি মনে করি মানুষের জীবনে টাকা পয়সার প্রয়োজন আছে, কিন্তু টাকা পয়সাই সবকিছু না। একটা মানুষের জীবনে চলতে যতটুকু টাকা পয়সা প্রয়োজন, সে মানে আমার মনে হয় তা মানে ততটুকুন হলেই হবে, অতিরিক্ত দরকার নেই। মানে আমার দৃষ্টিকোণ থেকে আমি এটা মনে করি যে আসলে প্রয়োজনের মানে অতিরিক্ত কোনো কিছু দরকার নেই। আমার কথা হচ্ছে যে ভাই, আমি সৎভাবে চলবো, সৎভাবে কাজ করব, দুমুঠো ডাল ভাত খাবো, শান্তিতে থাকবো, শান্তিতে ঘুমাবো, নিজের আত্মসম্মানটা বজায় রাখবো, মানুষ আমাকে সম্মান করবে, ভালোবাসবে, এটাই তো অনেক। আর কি লাগে ভাই? জীবনে কি আর কোনো কিছু প্রয়োজন আছে? এমডি আরাফাত লিখেছেন কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?